শাপলা প্রতীক না দেওয়ার আইনি ব্যাখ্যা চায় এনসিপি, না হলে কঠোর আন্দোলন। ইসিকে এই বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞের। সন্ধ্যা নামলেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আতঙ্ক, গহীন বনে সক্রিয় ডাকাত চক্র, হামলার শিকার ছোট ছোট যানবাহন, নিষ্ক্রিয় প্রশাসন। চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংক কর্মীদের মহাসড়ক অবরোধ, চাকরি পুনর্বহালের দাবি, যান চলাচল ব্যাহতে যাত্রী দুর্ভোগ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, শোক র্যালিতে মরদেহ নেওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং শান্তি প্রস্তাবে আংশিক সম্মত হামাস, সব বন্দীকে মুক্তি দিতে রাজি। ট্রাম্পের আহ্বানের পর গাজায় হামলা বন্ধে সেনাবাহিনীকে নির্দেশনা ইসরায়েল সরকারের। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছি শরীফ রওশন। এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার আইনি ব্যাখ্যা না দিলে জনগণকে সাথে নিয়ে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, দেশব্যাপী শাপলা প্রতীকের ব্যাপারে গণজোয়ার তৈরি হওয়ায় এনসিপিকে এই প্রতীক না দিতে ইসিকে চাপে ফেলছে একটি পক্ষ। এদিকে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ না দিতে চাইলে বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলির। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। নিবন্ধনের জন্য ২২ জুন নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি। শুরুতে শাপলা, কলম এবং মোবাইল ফোনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো একটি বরাদ্দ চেয়েছিল দলটি। তবে পরবর্তীতে ইসিকে চিঠি দিয়ে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা চেয়ে আবেদন করে তারা। গত ৩০ সেপ্টেম্বর এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। তবে প্রতীক বিষয়টি তখনও অমীমাংসিত রাখা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, শাপলা প্রতীক দিতে রাজি না হওয়া বেআইনি এবং স্বেচ্ছাচারী আচরণ। নির্বাচন কমিশন যদি মনে করে যে এইটি পাওয়ার যৌক্তিকতা নেই, তাহলে সেটা আমাদেরকে সেই আইনি অথবা সাংবিধানিক ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। তারা কিন্তু কোনো ধরনের আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছে না। যতগুলো তারা যুক্তি দেখিয়েছিল সে সবগুলো যুক্তি কিন্তু আমরা খণ্ডন করেছি আইনগতভাবে, যে জাতীয় প্রতীক, জাতীয় ফুল বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোতে ব্যবহার হওয়ার বিষয়টা, প্রত্যেকটা বিষয় আমরা খণ্ডিত করেছি। তারপরেও কেন শাপলা দিবে না, এইটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটতেছে। ফলে আমরা বলবো যে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না। এর আগে দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে কেটলি প্রতীক বরাদ্দ পায় নাগরিক ঐক্য। তবে বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা দিলে নাগরিক ঐক্য আইনি লড়াইয়ে যাবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। কালকে যদি আমাদেরকে শাপলা দিত, আমাদের একটা আনন্দ উৎসবের মতো লাগবে, ভালো হয়েছে। ওইটা আমি এখন এরকম করে বলতে পারবো না, বাট আমি এটা নিয়ে মামলায় যেতে চাই না। একটা খুব সিম্পল বলছি, জাস্ট অ্যান ইমোশন। ৫ই আগস্টের পর থেকে যা তোরা যেগুলো করছে তার অনেক ব্যাপারই আমি ক্রিটিক, যদি ওপেনলি বলি না, কিন্তু মানে তাদের সাথে একটা মামলায় জড়িয়ে যাই, চাই না এটা না। মানে এরকম পরিস্থিতি ইসি তৈরি না করলে আমি খুশি হব। এদিকে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী রাজনৈতিক দলকে জাতীয় কোনো প্রতীক বরাদ্দ দিতে নিষেধাজ্ঞা নেই বলে জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। তবে ইসি এনসিপিকে কেন শাপলা প্রতীক বরাদ্দ দিতে চাইছে না, তার কারণ কমিশনকেই খোলাসা করার পরামর্শ তার। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এ কোথাও বলা নাই যে এই জাতীয় প্রতীকের কোনো কিছু কাউকে, কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না, এই জিনিসটা কোথাও নাই। যেহেতু কাঁঠাল আছে, তাহলে কমিশন যদি তাই এই পলিসি নেয় যে আমরা জাতীয় কাউকে দেব না, তাহলে কাঁঠালও তো আগে উইথড্র হওয়া উচিত। ৭ অক্টোবরের মধ্যে ইসির বেঁধে দেওয়া ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিয়ে এনসিপিকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে এনসিপির আহ্বায়কের সাফ কথা, শাপলাই চাই তাদের। নির্বাচন কমিশন, আমাদের যে গণজোয়ার, নির্বাচন কমিশনকে অন্য কোনো শক্তি এটা চাপ দিচ্ছে যাতে আমাদেরকে শাপলা দেওয়া না হোক। কারণ শাপলার পক্ষে একটা জনমত, জনজোয়ার তৈরি হয়েছে, যেটা নির্বাচনেও ইফেক্ট পড়বে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী
আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে না, পক্ষপাতমূলক স্বেচ্ছাচারী আচরণ করতেছে। ফলে এই বিষয়টা আমরা জনগণের সামনে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। দাবি আদায়ে আদালত এবং রাজপথ দুটোকেই সামনে রেখে কর্মসূচি সাজাচ্ছেন বলেও জানান তিনি। ডেটা সার্ভে এগুলো করতেছি। হোসেন জাহিদ, এখন ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী এবং ওয়ায়েজ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য না। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন, যেভাবে অতীতে দেখিয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিদেশপ্রেমী হিসেবে আখ্যায়িত করেছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশিদ খান। উপদেষ্টা হিসেবে কয়েকজনের নিয়োগ নিয়ে নাহিদ ইসলামরা ভুলের দায় এড়াতে পারেন না বলেও দাবি করেন তিনি। এদিকে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রাশিদ খান আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে। আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক? ভারত চায় নির্বাচন হোক, বাট আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে, ফ্যাসিবাদের দশকদেরকে নিয়ে। কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট, তাদেরকে বাদ রেখে বাংলাদেশে নির্বাচন হতে হবে। চাকরিতে পুনর্বহাল সহ ৬ দফা দাবিতে মহাসড়কে অবস্থান এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওয়েস্ট হওয়া কর্মকর্তা কর্মচারীরা। এনে সবশেষ খবর জানাতে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে দাবি আদায়ে আন্দোলনকারীরা কি বলছেন, আর এই যে চলমান কর্মসূচি এর কারণে যান চলাচলে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? ফৌজদারহাট অঞ্চলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা কর্মচারী একই সাথে যারা ওয়েস্ট দিয়েছেন তারা সমাবেত হয় এবং অবস্থান কর্মসূচি পালন করে। ঠিক 11:30টার পরে আমরা দেখেছি সেই অবস্থান কর্মসূচি অবরোধ কর্মসূচিতে রূপান্তরিত হয়। অর্থাৎ সড়কের দুই পাশ তারা অবরোধ করে এখন বিক্ষোভ মিছিল করছেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা এখানে যারা কর্মকর্তা কর্মচারী হয়েছেন তারা যেমন অংশগ্রহণ করেছেন, পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এখানে এসেছেন এবং সাধারণ কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং তারা তাদের যে ৬ দফা দাবি, সেই দাবিগুলো কিন্তু এই অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করছেন। যদিও তারা বলছেন যে তাদেরকে অন্যভাবে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু প্রতিবাদী মূলত তারা এই কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে হাইকোর্টের যে আদেশ সেটা কিন্তু উপেক্ষা করে এই যে নতুন করে পরীক্ষা নেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা, সেটি তারা বয়কট করেছে, যেখানে আসলে 5,500 কর্মকর্তা কর্মচারী এই পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। সেই জায়গাতে তারা বলছে মাত্র 400 জন অংশগ্রহণ করেছে। তার মধ্যে 80 থেকে 85% তারা চাকরিতে পুনর্বহাল করেছেন, কিন্তু বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী যাদেরকে ওয়েস্ট করা হয়েছে এবং চাকরিচ্যুত করা হয়েছে তাদের কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। এবং
তারা আরও বলছেন যে এই আন্দোলন কিন্তু আজকে নয় পূজার আগে থেকে তারা আন্দোলন করে আসছেন এবং প্রশাসন একই সাথে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাদের এই দাবি মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই দাবি এখনও মেনে নেয়নি এবং তারা বলছেন যে এমন অবস্থায় তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত টার্মিনেটকৃত কর্মকর্তাদের শপথে পুনর্বহাল করা না হয়। পরীক্ষা বয়কটের জন্য পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া বন্ধ করা, একই সাথে পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি এবং সাইবার ক্রাইমে করা যে মামলা সেগুলোকে তারা হয়রানিমূলক বলছেন এবং সেগুলো প্রত্যাহারের দাবিও তারা এখান থেকে তুলছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে সড়কে দীর্ঘ লাইন, গাড়ির লাইন, অর্থাৎ যেহেতু সড়কটি অবরোধ করে রাখা হয়েছে যার কারণে গাড়িগুলো থেমে আছে এবং যারা চট্টগ্রাম থেকে ঢাকামুখী আছেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এবং কতক্ষণ পর্যন্ত আসলে এই অবরোধ কর্মসূচি চলবে এখনও পর্যন্ত অবরোধকারীরা সেটি নির্দিষ্ট করে বলেনি, যার কারণে যারা এই সড়কটি ব্যবহার করেন তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং তারা একটা আশঙ্কার মধ্যে রয়েছে কবে তারা তাদের গন্তব্যে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফৌজদারহাট অংশে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুত হওয়া, একই সাথে ওএসডি হওয়া কর্মকর্তাদের অবরোধ কর্মসূচির সবশেষ তথ্য। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এদিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে সন্ধ্যা নামলেই নেমে আসে আতঙ্ক। ঘন গাছগাছালি ঘেরা এলাকায় ছোট ছোট যানবাহন লক্ষ্য করেই আক্রমণ চালায় ডাকাতরা। ভুক্তভোগীরা বলছেন প্রতিনিয়ত ডাকাতি সহ ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনাও। সংশ্লিষ্টরা জানান সড়কের পাশের গহীন বনে আস্তানা গেড়েছে ডাকাত চক্র। আর এদিকে পুলিশ বলছে পুরাতন ডাকাতরাই নতুন দল গঠন করে সক্রিয় হয়ে উঠেছে। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াকালী থেকে ডুলাহাজারা মালমঘাট হয়ে মেধাকোচপিয়া পর্যন্ত সড়কের পুরোটায় ঘন গাছে ঘেরা। কোথাও নেই সড়কবাতি। সন্ধ্যা নামলেই এলাকায় ভর করে ডাকাতের ভয়। ডাকাতদের প্রধান লক্ষ্য থাকে ছোট যানবাহন। দিনের বেলায় তারা লুকিয়ে থাকে বনের ভেতর, আর সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মহাসড়ক ও আশপাশের গ্রামে চালায় লুট, ছিনতাই ও হত্যাযজ্ঞ। এই মহাসড়ক দিনের বেলায় যতটা ব্যস্ত থাকে, রাত নামলে ঠিক ততটাই ভুতুড়ে হয়ে ওঠে। দুই পাশে ঘন বন এবং চারদিকে গা ছমছম পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, এমন সময়ই সক্রিয় হয়ে ওঠে ডাকাত চক্র। 19 সেপ্টেম্বর চকরিয়ার ফাঁসিয়াকালীর হাঁসের দিঘি এলাকায় ডাকাতরা মহাসড়কের দুই পাশে রশি টেনে ফেলে দেয় চলন্ত মোটরসাইকেল আরোহীকে। এতে একজন নিহত ও আহত হন 3 জন। আর সবশেষ 28 সেপ্টেম্বর রাতে ফাঁসিয়াকালীর লামা আলীকদম সড়কে ডাকাতের কবলে পড়েন জিপ গাড়ির যাত্রীরা। সন্ধ্যার পর হলে এখানে আপনার অনেক আছে, এদি ব্যাগে আছে, ওদেরকে হাইজ্যাক করে নিয়ে আসে। যাত্রী সাজে চলে আসে, গাড়িটা ও চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। রিজার্ভ পাড়া বলতে বেগুন ডাহাইত প্রত্যেক ঘর ডাহাইতেরও শেষ হলেও ডাহাইতেও যে আসর দিবে ডাহাই না। বইয়ের কারণে তো গাড়িগুলো চলাইতে পারি নাই। মগের উপর আগে আমরা বাড়িতে চলে যাই। তো আমরা যদিও বা একটু সাবধানতা অবলম্বন করে চলি, তারপরেও আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়। এখন তো দেখতেছি যে এটা আরও সকাল সকাল চলে আসছে। স্থানীয় চেয়ারম্যান জানান, রিজার্ভপাড়া ও হাঁসের দিঘি এলাকায় কিছু ডাকাত, ছিনতাইকারী চক্রসহ ইয়াবা সেবীরেও জড়িয়ে পড়ছে অপরাধে। তাই নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নের কয়েকটি গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখন রেল স্টেশনটা এমন জায়গায় হয়েছে, আগে থেকে যে এলাকাটা খারাপ ওই জায়গায় রেল স্টেশন এসেছে, তাও আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই এখানে পুলিশ পাহারা দেওয়ার জন্য একটা স্টেশন মাস্টারকে নিয়ে একটা আবেদন দিচ্ছি প্রশাসন বরাবর। দেখি একটা যদি পার্মানেন্ট যদি কোনো পুলিশ থাকে তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ডাকাতি প্রতিরোধে সড়কে মাঝে মধ্যে বিশেষ টহল চালানো হচ্ছে। ডাকাত চক্রে জড়িত রয়েছে কক্সবাজার ও পার্শ্ববর্তী বান্দরবানের লামার বাসিন্দারা। দুর্গম পাহাড়ি এলাকা, এখানে প্রায় সময় ডাকাতি ছিনতাই হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আমরা র্যাব 15 নিয়মিত টহল হিসাবে এবং চেকপোস্ট পরিচালনা করার জন্য মূলত আমাদের এই টহল ডিউটি এবং এই টহল ডিউটির কার্যক্রম চলমান থাকবে। প্রত্যেকটি ঘটনা আমরা সিনসিয়ারলি
পেশাদারিত্বের সাথে নিষ্ঠার সাথে আমরা ফোকাস করছি এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারে সে লক্ষ্যে আমাদের চেকপোস্ট টহল নিয়মিত আছে এবং ডাকাত প্রবণের যে এলাকাগুলো যেখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত না হলে কক্সবাজারমুখী হাজারো পর্যটকও ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী শারমিন পুতুল। পুতুল, যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা সবাই কি বলছেন, আর শহীদ মিনার থেকে মরদেহের পর কোথায় নিয়ে যাওয়া হবে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। ইতোমধ্যেই আহমেদ রফিকের মরদেহে শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছেন এবং সর্বসাধারণের মধ্যে আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বাংলা একাডেমির মহাপরিচালক এবং আপনার শিল্পকলা একাডেমির মহাপরিচালক সবাই এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দরাও কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছিলেন এই শহীদ মিনারে। এবং এখানে দুপুর আর এখন বাজে প্রায় হচ্ছে 12:16, একটা পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন পর্ব থাকবে। তারপরে কিন্তু র্যালির মাধ্যমে আপনার ইব্রাহিম মেডিকেল কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন, মেডিকেল শিক্ষার্থীরা, তাদের গবেষণার জন্য তার মরদেহ তিনি দান করে গিয়েছেন। মৃত্যুর পূর্বেই তিনি শেষ ইচ্ছা পোষণ করেছেন এবং সেখানে একটার পরে র্যালির মাধ্যমে ইব্রাহিম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, তা অনেকে স্মৃতিচারণ করেছেন তার জীবন ব্যাপ্তি নিয়ে এবং বলছেন যে তিনি আসলে 2006 সালে তার স্ত্রী যখন মারা যান এবং তিনি কিন্তু নিঃসন্তান এবং তার স্ত্রী মারা যাওয়ার পর অনেকটাই কিন্তু তিনি একাকিত্বের মধ্য দিয়েই বসবাস করেছিলেন এত বছর। তবে তার আশেপাশে যারা তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ছিলেন তারাই কিন্তু তার দেখাশোনা করেছেন কাছ থেকে দূর থেকে এবং তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন যে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন আসলে ভাষা সংগ্রাম এবং লেখনীর মাধ্যমে। তিনি প্রায় 20টি আপনার রবীন্দ্রনাথের ওপর গবেষণা গ্রন্থ লিখেছেন যেগুলো হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু খ্যাতি লাভ করেছেন এবং এখানকার সবাই অনেকে জানাচ্ছেন তার যে লেখনী রয়েছে তিনি এখন না থাকলেও তার কর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন অবশ্যই বাঙালির হৃদয়ে। কিন্তু এই তরুণ প্রজন্মকে তাকে চেনানোর জন্য তরুণ প্রজন্মকে তার লেখনীকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করারও কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে আহমেদ রফিককে বাঙালি জাতি এবং পরবর্তী প্রজন্ম ভাষা সংগ্রামী হিসেবে তাকে জানতে পারে, তার পরিচয় যেন আরো যেন তরুণ যারা রয়েছেন তারা যেন গভীরভাবে উপলব্ধি করতে পারেন। রওশন, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনারে আহমদ রফিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শারমিন পুতুল। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এনডিপি সমমনা রাজনৈতিক দল এবং 12 দলের সাথে বিএনপির সাথে একই সাথে মাঠে ময়দান আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল। তাদের নেতৃবৃন্দরা অনেক ত্যাগ তিতিক্ষার স্বীকার করেছেন, জুলুম নির্যাতন মামলার শিকার হয়েছেন এবং সেজন্য আজকে আমরা এই গণতান্ত্রিক সংগ্রামে তাদেরকে অংশ নেয়ার কারণে আমরা তাদের অভিনন্দন জানাই এবং তাদের ক্ষুদ্র প্রচেষ্টা হলেও গণতান্ত্রিক অভিযাত্রায় তারা তাদের অবদান অতীতের মতো রেখে যাবেন এই প্রত্যাশা কামনা করে আজকে তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এখানে আমরা প্রত্যেকেই বক্তাদের বক্তব্য শুনছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই আগামী নির্বাচন নিয়ে কিছু কিছু দলের রহস্যজনক ভূমিকাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি এগুলোকে রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে স্বাভাবিক কর্ম বলে মনে করি।
সামনে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক বক্তব্য এবং নির্বাচনী কৌশল মাঠে ময়দানে এবং আলোচনার টেবিলে তাদের কৌশল অনুযায়ী উপস্থাপন করবে, এটাই স্বাভাবিক। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পিআর এবং সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, জনসংযোগ করছে, গণমিছিল করবে। এটা রাজনৈতিক চর্চা, এটা গণতান্ত্রিক চর্চা। এই চর্চা করার জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করে এই অধিকার আদায় করেছি। এটাকে আমি স্বাগত জানাই। যদি মানুষ গ্রহণ করে, তারা তাদের নির্বাচন ইশতেহারে তাদের এই সমস্ত দাবি উল্লেখ করে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে, জনরায় যদি তাদের পক্ষে যায়, তখন তারা তাদের ইশতেহার অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে। এখানে তো জবরদস্তির কিছু নেই। আমরা আমাদের 31 দফা বাস্তবায়নের জন্য জনগণের ঘরে ঘরে, আমরা বাংলাদেশের ঘরে ঘরে আমাদের সেই সংস্কার প্রস্তাব প্রেরণ করেছি। আজকে এই 31 দফা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে। আমরা এটাও ঘোষণা করেছি যে বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে, সেটা বিএনপির হাত ধরে গিয়েছে। গণতান্ত্রিক সংস্কার হয়েছে, সাংবিধানিক সংস্কার হয়েছে, উন্নয়নমুখী সংস্কার হয়েছে, নারীদের অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য যে সংস্কার হয়েছে, এসব কিছুই বিএনপির রাজনৈতিক সংস্কারের ইতিহাস, সরকারের সময় গণতান্ত্রিক সংস্কারের ইতিহাস, সাংবিধানিক সংস্কারের ইতিহাস, বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস। সুতরাং এই সংস্কারগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার শুরু হয়, সংস্কার কখনো শেষ হয় না। এবং এনডিবির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে নৌ র্যালি। 22 দিনের এই নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশালের কীর্তনখোলা নদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে কি কি আয়োজন থাকছে, আর জেলা প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন এই বিষয়ে? রওশন, একটু জানিয়ে রাখি যে শুক্রবার মধ্যরাত থেকেই মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয় এবং এই সময়ে সকল ধরনের ইলিশ ধরা এবং আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে এই সময় সংরক্ষণ এবং বিপণনও একদমই নিষিদ্ধ, এবং এই নিষেধাজ্ঞা অমান্য করলে সেখানে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও রয়েছে। এবং জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আজকে সকাল বেলা 11টার দিকে কিন্তু বরিশাল কীর্তনখোলা নদীতে একটি নৌ র্যালি হয়েছে, এবং এই নৌ র্যালিটির উদ্দেশ্য হচ্ছে যে প্রচার করা যে নিষেধাজ্ঞা যে শুরু হয়েছে সময় যাতে কেউ নদীতে মাছ শিকার না করে, সে কারণেই কিন্তু এই নৌ র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। এবং জেলা প্রশাসনের প্রতিবারই আমরা উদ্যোগ দেখি, আসলে শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে ইলিশের যে সরবরাহ সেটি বরিশালে কিন্তু কমই থেকে যায়। তো এবছর আসলে তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে 30 থেকে 30 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যারা সার্বক্ষণিক কিন্তু এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো তদারকি করবেন। এবং এই সময়ের মধ্যে, এই নিষেধাজ্ঞার সময়ে যদি কেউ মাছ শিকার করে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সেখানে কিন্তু 2 বছরের সশ্রম কারাদণ্ড, এছাড়া 5 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে, এছাড়া উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানও রয়েছে। এবং মৎস্য কর্মকর্তারা বলছেন যে এই যে নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় জেলেদের সহায়তায় তারা কিন্তু 25 কেজি করে প্রতি জেলেকে চাল দিচ্ছেন। তাতে বরিশাল জেলায় 66,524 জন জেলেকে, কার্ডধারী জেলের যারা রয়েছে তাদেরকে চাল বিতরণ করা হচ্ছে, এবং সেই কার্যক্রমটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন। এবং জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে এই যে নিষেধাজ্ঞার সময়টা যদি মাছ ধরা থেকে জেলেরা বিরত থাকে তাহলে এই অঞ্চলে যে মাছের সরবরাহ সেটি বাড়বে, এবং যারা জেলে রয়েছেন তারাও মাছ শিকার করে পরবর্তীতে উপকৃত হবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এবং এক্ষেত্রে সকল জেলেদের কিন্তু এই সময়টায়, যে নিষেধাজ্ঞার সময়টায় আইন মেনে চলার তারা অনুরোধ করেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই এই যে কীর্তনখোলা নদীতে একটি নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে, এতে বরিশাল নৌ পুলিশ, কোস্টগার্ড, তারপরে যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, তারা সবাই কিন্তু উপস্থিত ছিলেন। এবং নৌ র্যালিটি বরিশাল নগরীর ডিসি ঘাট থেকে শুরু করে বেলতলা পর্যন্ত গিয়ে আবার ঘুরে কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আমরা দেখেছি যে বিভিন্ন নৌ পুলিশ কিংবা কোস্টগার্ডের যে বোটগুলো রয়েছে,
র্যাবের যে বোটগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নৌ র্যালিতে অংশগ্রহণ করেছে এবং অন্যান্য সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত আজকে থেকে আসলে শুরু হয়েছে অভিযান। এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন যারা মৎস্য অধিদপ্তর রয়েছেন এবং এর ফলে আগামীতে ইলিশের যে সরবরাহ সেটি আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তারা। তো বরিশাল মাই ইলিশ সংরক্ষণের এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। এদিকে মাই ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে চাঁদপুরেও অনুষ্ঠিত হচ্ছে সভা এবং নৌ র্যালি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবাইর। তালহা, জানাবেন যে এই যে 22 দিনের নিষেধাজ্ঞার এই সময়টাতে জেলেদের পাশে থাকতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? শুরু হয়েছে মাই ইলিশ রক্ষায় 22 দিনের অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু প্রশাসন ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং একই সাথে যারা কর্মহীন বেকার জেলে হয়েছে তাদের কিন্তু আসলে আর্থিকভাবে সহায়তা না দিয়ে থাকলেও কিন্তু আসলে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। চাঁদপুরে প্রায় 45,000 জেলেকে কিন্তু 25 কেজি করে কিন্তু এই 22 দিনের জন্য চাল সহায়তা দেওয়া হবে। কিছুক্ষণ আগেও কিন্তু আসলে চাঁদপুর যে তিনদিন মহড়া রয়েছে বড় কিন্তু টাস্ক ফোর্সের নানান ধরনের যারা সদস্য রয়েছেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নৌ পুলিশ এবং মৎস্য কর্মকর্তা সহ যৌথ উদ্যোগে কিন্তু আসলে জেলেদের নিয়ে একটি সচেতনতামূলক সভা কিন্তু চলছে এবং এই সভার পরপরই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু নদীতে নামবে যাতে করে জেলেদেরকে উদ্বুদ্ধ করতে পারে। আসলে একটি নৌ র্যালি হওয়ার কথা আছে। রোশন আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60 নং থেকে হাইনচরের চর ভৈরবী পর্যন্ত যে 70 কিলোমিটার জলরাশি রয়েছে সেখানে কিন্তু পদ্মা মেঘনার এই 70 কিলোমিটার জলরাশিতে কিন্তু মা ইলিশ সহ সকল ধরনের মাছ কিন্তু আসলে এই 22 দিন পর্যন্ত কিন্তু ধরা নিষিদ্ধ করেছে। এই সময়টাতে শুধু মাছ আহরণই নয়, যে যাতে করে কোনো অবস্থাতেই মাছ বেচা কেনা কিংবা পরিবহনও কিন্তু করতে পারবে না। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবাইর। টাঙ্গাইলের ভুয়াপুর তারাকান্দি সড়ক নির্মাণের 5 বছরেও শতাধিক বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়নি। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। আর এদিকে দায়সারা বক্তব্যে সড়ক বিভাগ বলছে কাজ শেষ না হওয়া নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে। 2020 সালের 30 ডিসেম্বর ভুয়াপুর তারাকান্দি সড়ক থেকে 217টি বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে প্রায় 1,60,00,000 টাকার চেক দেয় সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগ 98টি খুঁটি সরালেও রহস্যজনক কারণে 119টি খুঁটি এখনও অপসারণ ও স্থানান্তর হয়নি। স্থানীয়রা বলছেন কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুতের খুঁটি অপসারণ না হওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, ঘটছে দুর্ঘটনা। বড় গাড়ি বাস আসলে আর ট্রাক আসলে একটা জায়গায় দাঁড়া করে তার যাইতে হয়, এই খুঁটিগুলোর জন্য অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা আছে প্রশাসকে এই খুঁটিটা সরায়ে অন্যস্ত ব্যবস্থা করলে হয়তো আমরা নিরাপদের সাথে যাতায়াত চলাফেরা করতে পারবো। বিদ্যুৎ অফিস দ্রুত এই খুঁটিগুলো অপসারণ করে একটা সঠিক সুন্দর লাইন বজায় রাখবে। দুই বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই বিদ্যুতের খুঁটি অপসারণ ও স্থানান্তর হচ্ছে না বলে অভিযোগ নাগরিক সমাজের। জনগণের এই দুর্ভোগ কমাতে হলে এবং এই অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি দুর্ঘটনাকে রোধ করতে হলে এটার বিকল্প আর কিছু এইগুলো সূচিগুলোকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী। আর ব্যবস্থা নেয়া তো দূরে থাক, উল্টো বিদ্যুৎ বিভাগের পক্ষ নিয়ে কথা বলছে সড়ক বিভাগ। অবহেলার বিষয় বা কাজের কতটুকু পরিমাপ হয়েছে এটা এখন চূড়ান্তভাবে বলার সময় আসেনি। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছি এবং যাচাই বাছাই করে আমরা হয়তো বলতে পারবো যে কি অবস্থা হয়েছে। বিদ্যুতের খুঁটি অপসারণে শিগগিরই উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন টাঙ্গাইল। এদিকে বগুড়ার হাট বাজারগুলোতে কোটি কোটি টাকার রাজস্ব আদায় হলেও সুযোগ সুবিধা নেই
করতে আসা মানুষের জন্য। অবকাঠামোগত উন্নয়ন না থাকায় রোদ বৃষ্টিতেই নানা অসুবিধা থাকা সত্ত্বেও বেচাকেনা করতে হচ্ছে হাটুরেদের। এদিকে ইজারা নীতিমালা অনুযায়ী ইজারের নির্দিষ্ট অংশ ব্যয় হচ্ছে না হাটের উন্নয়নে, তবে হাট সংস্কার এবং উন্নয়ন করার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। যোগাযোগের সুবিধায় নদীপথ ঘিরে গড়ে ওঠে হাট, বাজার আর বন্দর। তবে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও অন্যান্য সুযোগ সুবিধার অভাব থাকায় কমছে ব্যবসার প্রসার। বগুড়ার ইছামতিপাড়ের নারুয়ামালা, দুর্গাহাটা ও তরণীহাটের জৌলুস কমেছে। হাটুরেদের আনাগোনা আগের মতো না থাকায় কমেছে বেচাকেনা। ধুঁকে ধুঁকে চলছে একসময়ের নামকরা এসব হাট। ঈদের দ্বারা আছে বিভিন্ন ধরনের সমস্যা করার কারণে হাটের গতি কমে গেছে। পানি হলে পরে কাদো হয় এক হাঁটু করে, এগুলো সমস্যার জন্য হাট খুব আর জোর হয় না। এগুলো তো ক্লিয়ার হলো নি, লালাঘাট ঠিক থাকলো নি, ড্রেন ট্রেন ঠিক থাকলো নি। স্বল্প পরিমাণে মাল ওঠে, যা মানুষের যাতায়াতের সমস্যা। হাটের চতুর্পাশে যদি রাস্তাঘাট ক্লিয়ার থাকতো তাহলে গাড়ি ঘোড়া আসতে পারতো এবং মালামাল ক্রয় বিক্রয় করতে পারতো, সব দিক দিয়ে সুবিধা হতো। হাটবাজার ইজারা নীতিমালা অনুযায়ী উপজেলা পরিষদের আওতাধীন হাটে ইজারার 15% ব্যয় করার কথা থাকলেও তা প্রয়োজন অনুযায়ী বেড়ে 25%ও হতে পারে। আর পৌরসভা নিয়ন্ত্রিত হাটে ইজারার 45% ব্যয় করার কথা। তবে চলতি বছর ইজারা দেয়া 180টি হাটের বেশিরভাগেই নেই হাটুরেদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। পৌরসভা আমাদের কাছে প্রতি বছরে কোটি কোটি টাকা নিয়ে যায়, সে তুলনায় আমাদের এখানে উন্নয়নের আমরা কিছুই ছোঁয়া দেখতে পাইনি। দূর থেকে যারা আসে দূর থেকে এখানে ব্যবসা করার জন্য টাকা পয়সা নিয়ে টাকার নিরাপত্তার স্বার্থে হাটে যান, সে ব্যবস্থা সরকার থেকে করে। রাস্তাঘাটগুলো একটু পাকাকরণ যদি করে কিংবা ঢালাই করে তাহলে সুবিধা হয়। বগুড়ার উপজেলা পরিষদ ও পৌরসভা নিয়ন্ত্রিত হাটের সংখ্যা 245টি। এর মধ্যে ইজারা দেয়া হয়েছে 180টি। বাকি হাট বাজারে চলছে খাস আদায়। ক্রেতা বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে কেনাবেচার জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিতে ইজারা নীতিমালা অনুযায়ী হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারের কর্মকর্তা। প্রত্যেকটা হাট বাজার যার পৌরসভার মধ্যে অবস্থিত আছে, যতটুকু উন্নয়ন করার কথা প্রতি বছর ততটুকু যেন উন্নয়ন করে, সমস্ত টাকা যেন তাদেরকে তাদের নিজস্ব আয় হিসাবে যে 41% সেই 41%ই থাকবে, বাকি 46% যেটা আছে সেটা তারা যে উন্নয়নের জন্য খরচ করবে। বগুড়া জেলায় এবছর ইজারা দেয়া 180টি হাটের মোট ইজারা মূল্য প্রায় 42 কোটি টাকা। রাজীব সেলিম, এখন বগুড়া। এবার আন্তর্জাতিক। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার শান্তি পরিকল্পনা অনুযায়ী সকল জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। তবে শান্তি প্রস্তাবের কিছু শর্ত নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ট্রাম্প সহ অন্যান্য বিশ্ব নেতারা। এদিকে ট্রাম্পের আহ্বানের পর গাজায় হামলা বন্ধে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। বাকিটা জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। নানা জল্পনা কল্পনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া সহ অস্ত্র ত্যাগ করার শর্তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের দখল অভিযান বন্ধ করলেই কেবল অস্ত্র ত্যাগ করবে হামাস। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর করতে চায় বলেও জানায় গোষ্ঠীটি। President Trump said, if we release all of the war prisoners, the war gonna stop. শুক্রবার হামাসকে শান্তি প্রস্তাবে রাজি হতে ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার পরেই এ ঘোষণা দেয় সংগঠনটি। হামাসের আংশিক এই সম্মতির বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। পাশাপাশি জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার কথাও বলেন তিনি। একই সাথে যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে সাহায্যকারী দেশগুলোকে ধন্যবাদ জানান ট্রাম্প। This is a big day. We'll see how it all turns out. We have to get the final word down in concrete. Very importantly, I look forward to having the hostages come home. I just want to let you know that this is a very special day, maybe unprecedented in many ways. It is unprecedented, but thank you all, and thank you all to those great countries that helped.
ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুত তেল আবিব। হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্ত ও ট্রাম্পের গাজায় হামলা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, দোহা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতি সমর্থন জানাচ্ছে, যেখানে তিনি হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হামাসের প্রতিক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। কায়রো জানিয়েছে, তারা আরব রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ করবে যেন গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা যায়। হামাসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও হামাসের প্রতিক্রিয়াকে উৎসাহিত করে গাজায় মর্মান্তিক সংঘাত বন্ধে সব পক্ষকে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। হামাসের জিম্মি মুক্তির ঘোষণায় আশার আলো দেখতে শুরু করেছে ইসরায়েলি জিম্মিদের পরিবার। আশা করছেন দ্রুতই জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হবে। আর যুদ্ধ বন্ধের চেষ্টা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তারা। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ফ্রিডম ফ্লোটিলার নৌবহর জব্দ করায় এবার ইসরায়েল সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে খোদ ইহুদিরাই। শুক্রবার ইসরায়েল উপকূলের কাছে বিক্ষোভ করেন তারা। বাধা দিলে আইডিএফ এর সঙ্গে এক পর্যায়ে ব্যাপক ধস্তাধস্তি হয় তাদের। সে সময় আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলার নৌবহর জব্দে ইসরায়েল বিরোধী প্রতিবাদে যখন উত্তাল পুরো বিশ্ব, তখন খোদ ইসরায়েলের বেশ কিছু শান্তিকামী মানুষ নাম লিখিয়েছেন সেই তালিকায়। ইসরায়েলি সরকারের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিক্ষোভ করেছে কয়েকশো ইহুদি, যাদের মুখে ছিল ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান। বিশ্ববাসী যখন চাইছেন ইসরায়েলি বেড়াজাল ভেঙে অনাহারে থাকা গাজাবাসীর মুখে খাবার তুলে দিতে, তখন তাদের বাধা দেওয়ার প্রতিবাদ জানান তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধের নামে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করতে চান বলেও অভিযোগ তাদের। Came to protest against the genocide in Gaza and to support the global Sumud flotilla that came and was arrested yesterday. I also came to support all the movement to impact sanctions on Israel to stop what's happening in Gaza right now, but also to stop what's happening in the West Bank and to support the Palestinians and to help free Palestinians from ongoing ethnic cleansing. We're here a group of activists unaffiliated with any organization. We are here first and foremost in solidarity with the people of Gaza to break the siege, whether it's from land right here or from the sea. The flotilla, we saw how they were arrested, and we want to say we are in solidarity with all the people in the world that are doing anything they can to break this siege on Gaza, to end this genocide. এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় তাদের। এ সময় বেশ কয়েকজনকে আটক করে আইডিএফ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি মাদক বহনকারী একটি জাহাজে প্রাণঘাতী অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অভিযানে নিহত হয়েছে 4 মাদক চোরাচালানকারী। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এই তথ্য জানান তিনি। ভিডিওতে দেখা যায় অভিযানের সময় নৌকাটি পুড়ে যায়। হেগসেট দাবি করেন নিহত সবাই মাদক সন্ত্রাসী এবং এই অভিযানে কোনো মার্কিন সেনার হতাহতের খবর পাওয়া যায়নি। চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোন উঠতে দেখা যাওয়ায় আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মিউনিখ বিমানবন্দর। বিমানবন্দর পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, মিউনিখ বিমানবন্দরের 2টি রানওয়ে বন্ধ করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের সকল কার্যক্রমই বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখা যায়, আর তাতেই ফ্লাইট বাতিলের পাশাপাশি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পুনরায় ফ্লাইট চালুর কয়েক ঘণ্টা পর আবারও সন্দেহজনক ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায় জার্মানির আকাশসীমায়। এদিকে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, আর বাদ পড়েছেন লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। এদিকে দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, আর ব্যাটারদের মধ্যে দলে টিকে গেছেন নাইম শেখ। আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমও। দলের পেস ইউনিটের দায়িত্ব সামলাতে রাখা হয়েছে 5 পেসারকে। আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ সহ নাহিদ রানা। 8 অক্টোবর শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ 11 অক্টোবর এবং শেষ ম্যাচটি হবে 14 অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবু ধাবিতে। এদিকে অক্টোবরের ফিফা উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দুটির জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে 28 সদস্যের দল ঘোষণা করেছে লিওনেল স্কালোনি। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন 3 নতুন মুখ, মার্কোস সেনেসি, লাউতারো রিভারো এবং আনিবাল মোরেনো। দলে ফিরেছেন লাউতারো মার্টিনেজ এবং নিকো পাজ। এদিকে মেসি আলভারেজের সাথে ফরওয়ার্ড লাইনে দায়িত্ব সামলাতে দেখা যাবে এই দুজনকে। মেজর লিগ সকারে খেলা রদ্রিগো দি পলো আছেন এই দলে। লিগ 1 থেকে গোলরক্ষক জিরোনিমো রুলি, লিওনার্দো বালের্দির সাথে বরাবরের মতো দলে রয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো। যুক্তরাষ্ট্রের মায়ামিতে 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর শিকাগোতে 13 অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবেন মেসিরা। আবারও চোটে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। জাতীয় দলের জার্সিতে খেলতে পারবেন না 2026 বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী 2টি ম্যাচ। মিস করতে পারেন বার্সার হয়ে বছরের প্রথম এল ক্লাসিকো। জর্জিয়া এবং বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য লামিনাকে রেখেই 26 সদস্যের দল ঘোষণা করেছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর কয়েক ঘন্টার মধ্যেই আসে তার চোটের খবর। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে আবারও ফিরে আসে কুচকির পুরনো চোট। একই চোটে মৌসুমের শুরুতে 3 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন 18 বছর বয়সী এই ফরওয়ার্ড। চোট কাটিয়ে দলে ফিরতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে লা লিগার ক্লাব বার্সেলোনা। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার। শাপলা প্রতীক না দেওয়ার আইনি ব্যাখ্যা চায় এনসিপি, না হলে কঠোর আন্দোলন। ইসিকে এই বিষয়টি খোলাসা করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞের। সন্ধ্যা নামলেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আতঙ্ক। গহীন বনে সক্রিয় ডাকাত চক্র, হামলার শিকার ছোট ছোট যানবাহন, নিষ্ক্রিয় প্রশাসন। চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের সড়ক অবরোধ। চাকরি পুনর্বহালের দাবি, যান চলাচল ব্যাহতে যাত্রী দুর্ভোগ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা। শোক র্যালিতে মরদেহ নেওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং শান্তি প্রস্তাবে আংশিক সম্মত হামাস, সব বন্দীকে মুক্তি দিতে রাজি। ট্রাম্পের আহ্বানের পর গাজায় হামলা বন্ধে সেনাবাহিনীকে নির্দেশনা ইসরায়েল সরকারের। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।